দেখুন, এর উত্তর তো সুজিত বসু দিতে পারে। আমরা জানি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে নয়নজলি বুঝিয়ে দেওয়ার জন্য সব্যসাচী দত্ত সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ করেন অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। এটা তো সরকারি রেকর্ড, এটি অভিযোগ করেছিলেন। আমার মনে আছে যে আমিও বলেছিলাম যে এই যে নয়নজলিতে মৃতঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা কবে বন্ধ হবে। তার উত্তরে আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঘরের ঝামেলাটা আমরা মিটিয়ে নেব, কোনো জায়গায় আইন ভাঙা হবে না। চলে যান আজকে লেক টাউনে, শ্রীভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নয়নজলি বুঝিয়ে জায়গা বেড়ে পড়েছে। সরকারি জমি দখল, রাস্তা দখল, পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে। আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে, এইটা অন্তত মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছে। মানে মুখ্যমন্ত্রী বিধাননগর পুরসভা 25 নম্বর ওয়ার্ড মাঝের পাড়া, বিধাননগরের ঘটনা, 25 নম্বর ওয়ার্ড মাঝের পাড়া, এখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, নাম হচ্ছে ভবানী কমপ্লেক্স। এই ভবানী কমপ্লেক্স যেখানে তৈরি হচ্ছে, এখানে পুকুর বোঝানো হয়েছে। এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল ছিল, সেটাকে তুলে দেওয়া হয়েছে। বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি পুলিশ স্টেশনকে লিখিত নির্দেশ পাঠিয়েছে অবিলম্বে কাজ বন্ধ করার। আজকে কাজ চলেছে। আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু বারবার এসব কথা তোলা হয় না এই কারণেই, কারণ তুলে কোনো লাভ হয় না। পরে বলবে যে আমি বিবৃতি দিয়ে চুপ করে গেছি, আমি হয়তো পয়সা পেয়ে গেছি। এই জন্য অনেক লোক, অনেক রাজনৈতিক কর্মীরা এর প্রতিবাদ করেন না। আমি তো নাম বলে দিচ্ছি, এখানে সরকার ব্যবস্থা নিয়েছে। বিধাননগর কর্পোরেশন পুলিশকে বলছে কাজ বন্ধ করতে, কিন্তু কাউন্সিলরের তৎপরতায় আজকে সেইখানে বাগুইহাটি থানা কোনো অ্যাকশন নেয়নি, এবং এখানে আপনার ভবানী কমপ্লেক্স তৈরি হয়ে গেল। আপনি দেখে আসুন, কি রেকর্ড বার করুন। পুকুর আছে আপনার ফণি না ননি কি একটা আছে না বাইপাসের ওপরে, কতগুলো পুকুর বুঝিয়েছে ও। মুখ্যমন্ত্রী জানেন না, বামা বলে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় তার পার সংস্কার করা হয়েছিল, সিটিং করে ঘিরে নিচ্ছেন আর বহুতল নির্মাণ হয়ে যাচ্ছেন। হাজার হাজার কোটি টাকার মালিক। ফোন করলে সব পার্টির উঁচু নেতাদের কাছে ফোন চলে আসছে, যেটা বলা যাবে না। আমরা আন্দোলন করেছিলাম, আমাদের যারা ওইখানে এই ঘটনা নিয়ে আন্দোলন করেছিল তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে লোক পাঠিয়ে। এই যে মনি ফনি সামনে আছেন, এখানে আবার আপনারা বেড়াতে যাচ্ছেন, ওখানে কি যেন ওখানে বলে এখন মলও হয়ে গেছে। রেকর্ড দেখুন, স্যাটেলাইট পিকচার দেখুন। তৃণমূল ভবনের পিছনে কত জলা জমির উপরে কনস্ট্রাকশন হয়েছে। গোটা কলকাতা শহরে 10 লক্ষ মানুষ ঘর হারিয়ে ফেলবেন যদি মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাকে বাস্তবায়িত করতে যায়। সিভিল ওয়ার তৈরি হয়ে যাবে কলকাতায়। গত 10 বছরে যত বেআইনি নির্মাণ হয়েছে, সব বেআইনি নির্মাণ তৃণমূল করেছে, কথা কেউ বলছে না। এই বাম জমানা থেকে শুরু হয়েছে। বামেরা করতেন এটা পদ্ধতিগতভাবে। বুদ্ধিমান রাজনৈতিক দল সংঘবদ্ধভাবে প্রথমে কমিটি তৈরি হতো, কমিটি তৈরির পরে ঘিরত, তারপরে মানুষের অধিকার, দরিদ্র মানুষের দাবি, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য জমিটা দখল করা হতো। তারপরে সেখানে একটা নাম তৈরি হতো, নামের পরে সাইনবোর্ড বসতো কোঅপারেটিভের, তারপরে ছোট 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 ঘর হতো। এটা ছিল সিপিআইএম এর স্টাইল। আর তৃণমূল কংগ্রেস ওরম ষাঁড়ের লড়াই, আসছে মারছে, উড়িয়ে দিচ্ছে, বসিয়ে দিচ্ছে, কেউ কিছু করতে পারবে না। প্রশাসনিক কর্তা থেকে শুরু করে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ নেতা যাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগ, হঠাৎ করে এই অবতারে মুখ্যমন্ত্রী অবতীর্ণ হলেন কেন? হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই অবতার কেন? আজকে সবাইকে নিয়ে বলছেন যে আমার এই চাই, এতটা সততার সাথে কাজ করতে হবে, হঠাৎ করে এই অবতারটা কেন? মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, সংবাদ মাধ্যমে অন্য ইস্যুকে নিয়ে আসবার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্লান্ট করিয়ে দিলেন। উনি মাঝে মধ্যে এরকম করেন। এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলতে পারেন, তবে এখন স্ট্রোকে কোনো কাজ করবে না। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কাটমানি নেবার কথা, প্রকাশ্যে কিছু মানুষ অভিযোগ করেছিলেন, বাড়ি ঘেরা হয়েছিল, কিছু মানুষ টাকা ফেরত দিয়েছিলেন। তারপর পরিবর্তন হয়েছে। ওরা আপনি বাড়ি করতে পারবেন, নিজের সম্পত্তি বিক্রি করতে পারবেন উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায়, ক্ষমতা আছে। একজন প্রকাশ্যে বলতে পারবে আমার বাবার পুরনো বাড়ি ছিল ঠাকুরদাদের করা 70 বছর, দলিল কাগজপত্র ঠিক আছে। আপনার ক্ষমতা আছে বিক্রি করার, কাউন্সিলের ইন্টারভেনশন ছাড়া, তার অনুমতি ছাড়া একটা বাড়ি কোনো পাড়ায় বিক্রি করে দেখিয়ে দিন। পুরসভাগুলো প্রকাশ্যে টাকা তুলছে, আপনারা এই অভিযোগ বারবার করেছেন, পুরসভাগুলো টাকা তুলতে ব্যস্ত। আরে আমরা অভিযোগ করছি না, সাধারণ মানুষ অভিযোগ করছে, আমাদের কাছে ফোন করছে, বলছে এগুলো করুন। বহু জায়গায় তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ তৃণমূল কংগ্রেস গ্রহণ করছে না।
পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। এটা মনে করার কোনো কারণ নেই এই সরকারকে কালিমালিপ্ত করবার জন্য, বিরোধিতা করার জন্য, তৃণমূল বিরোধিতা করবার জন্য আমরা এই কাজ করছি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ আছে, তৃণমূলের লোকেরা আমাদের কাছে আসেন দেখবার জন্য। আমি তো আবার বলছি, যারা তৃণমূল কংগ্রেস করেছিলেন, তৃণমূল কংগ্রেস সময় দুর্দিনে ছিলেন, তৃণমূল ভবনের পিছনে, তারা বিজেপি অফিস 6 নম্বর মুরলীধর সেন লেনে এসে লিখিত অভিযোগ জানিয়ে গেছেন তাদের জমি দখল হওয়ার। কি করবেন মুখ্যমন্ত্রী? পারবেন না বন্ধ করতে। বিরোধীদের বক্তব্যে শিলমোহর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের যে বক্তব্য, অর্থাৎ আপনাদের যে বক্তব্য, তাতে কি কোথাও শিলমোহর দিলেন? মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুরো রাজনৈতিক পরিসরটা দখল করতে চান। মুখ্যমন্ত্রী শাসক, মুখ্যমন্ত্রী বিরোধী, অর্থাৎ অন্য কারোর কথা বলার যে পরিসরটা সেটা মুখ্যমন্ত্রী ছেটে ফেলতে চান। মুখ্যমন্ত্রী শাসক থাকবেন, তার বিরুদ্ধে যে অভিযোগ হবে তার প্রশাসনের বিরুদ্ধে, সেইটা কোনো বিরোধী নেতা বলবে না, সেটাও মুখ্যমন্ত্রী বলবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হবেন সর্বব্যাপী, মুখ্যমন্ত্রী সর্বগ্রাসী, মুখ্যমন্ত্রী সর্বত্রগামী। আমাদের মুখ্যমন্ত্রী যা পারেন সেটা ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী পারেন না। টার্গেট করছেন পুলিশকে, বলছেন পুলিশে কিছুই চোখে পড়ে না, ঠুলি পরে বসে আছে আর ভাবছে কেউ দেখবে না, আগে সব পরিষ্কার করব তারপর ভোটে যাব। পুলিশ দুর্বল হলে অনেকে সুযোগ নেয়। রং না দেখে কড়া হাতে পদক্ষেপ নিতে হবে পুলিশকে, রং না দেখে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে পুলিশ। কার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে? সন্দেশখালীতে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? মালঞ্চে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? ডায়মন্ড হারবারে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? গোসাবায় কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? হাওড়ায় কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? দমদম বাগুইহাটিতে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? ভবানীপুরে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? যে পুলিশ ব্যবস্থা নেবে তার পানিশমেন্ট ট্রান্সফার হবে, এটা সকলেই জানায়। জমি বন্টন এবার থেকে কেন্দ্রীয় ভাবে হবে। হ্যাঁ, জমি বন্টন হ্যাঁ, এবার থেকে কেন্দ্রীয় ভাবে হবে। আসলে এগুলো কিছুই নয়, এগুলো জমি চিহ্নিত করা। প্রশাসনকে কাজে লাগিয়ে যে সমস্ত সরকারি ভবন ব্যবহৃত হচ্ছে না, যে জমি এখনো পড়ে আছে, এগুলো চিহ্নিত করা, তারপরে এগুলো নিলাম হবে, সরকারের কোষাগারে টাকা আসবে। ভাঁড়ের মা ভবানী, আসল গল্প এখানে। উনি বলছেন একাধিক পুরসভার এসডিওকে শোকজ করতে হবে। হাওড়া, হলদিয়া, রানাঘাটের মহকুমা শাসককেও শোকজের নির্দেশ দিয়েছেন তিনি। 2015 সাল থেকে বিধানসভায় প্রশ্ন উঠছে, আরটিআই করলে উত্তর পাওয়া যাচ্ছে না। যে অর্থমন্ত্রকের এনওসি ছাড়া কি করে মিউনিসিপ্যালিটি তার নিজের জমি লিজ দিয়ে দিচ্ছে? রাইটার্সের নবান্নে কোনো ইনফরমেশন নেই। অর্থমন্ত্রী দিদেন, অর্থমন্ত্রী মেঘনাথ, ওনার নাম কি, হ্যাঁ, অমিত মিত্র, তখন মেঘনাথ ছিলেন না, তখন সরাসরি যুদ্ধক্ষেত্রে ছিলেন। উনি, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি আপনার এনওসি ছাড়া কি করে একটার পর একটা মিউনিসিপ্যালিটি জমি বিক্রি এবং লিজ দিতে পারে? সম্ভব নয় তো, এটা তো আইন বিরুদ্ধ। কি আইনের তোয়াক্কা করেছে? আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে তৃণমূল চালিয়ে গেছে। হ্যাঁ, মানে মুখ্যমন্ত্রীর মুখে চকলেট পড়ুক, এছাড়া আমি কি বলতে পারি বলুন? মানে জমি দখল করবার মতো শক্তি যদি উত্তরবঙ্গে বিজেপি যদি করে ফেলতে পারে, তাহলে তো লোকসভায় শূন্য করে দিয়েছে, বিধানসভায় তো ওদিকে প্রচারই যেতে পারবেন না। যারা জমি দখল, এই ধরনের যারা শক্তিশালী কাজকর্মের লোকজন যদি বিজেপিতে চলে আসে, তাহলে 2025-এর যে নির্বাচন হতে চলেছে বা 26-এর কাছাকাছি আর কি, যে নির্বাচনটা হবে, সেখানে তৃণমূল তো প্রচারই করতে পারবে না, ঢুকতেই পারবে না, এত শক্তি যদি বিজেপির থেকে থাকে। বলছে যে 51,500 কোটি টাকা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে, তারা কাজ করছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না, আমি এটা কখনই মেনে নেব না। ইনভেস্টিগেশন উইল টেক প্লেস ইন ফিউচার। কলকাতা, বিধাননগর, নিউ টাউন, হাওড়া এন্ড শিলিগুড়ি। হাওড়া তো 10 বছর হলো ভোটই বন্ধ আছে। তৃণমূল কংগ্রেসের রাজনীতির কারণে হাওড়া তো মেয়রহীন, অভিভাবকহীন, পিতৃহীন সন্তানের মধ্যে হাওড়াবাসীরা এখন আছে। বালি মিউনিসিপ্যালিটি হাওড়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, এখন বিচ্ছিন্ন। ওখানে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু পুনর্বিবাহের কোনো ব্যবস্থা হয়নি। 10 বছর ধরে সেখানে কোনো নির্বাচন নেই। তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রী বলছেন ব্যবস্থা নিলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিন, সরাসরি বিবৃতি দিন, কনসার্ন মিনিস্টার তো তিনি।
সংশ্লিষ্ট মন্ত্রক তো তার হাতে। আর যে আরবান ডেভেলপমেন্টের টাকার কথা বলছেন তার মধ্যে কেন্দ্রীয় সরকারের কত টাকা আছে সেটাও যদি উনি ব্রেকআপটা দিয়ে দেন সেটাও ভালো হয়। অফিসারদের কাছ থেকে বিজেপি মোটা টাকা তুলছে। হ্যাঁ, অফিসারদের কাছ থেকে বিজেপি মোটা টাকা তুলছে। গরু, কয়লা, বালি, পাথর সবচেয়ে বেশি টাকা খায় বিজেপি। ওভারলোডিং, ট্রাক, পুলিশের হাত দিয়ে টাকা বিজেপির কাছে গিয়ে পৌঁছয়। টাকা তোলার মাস্টার নয়, আমি জনসেবক চাই, কাজ না করলে টিকিট পাবে না। আচ্ছা বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বিজেপির তার মানে সরকারটা পশ্চিমবঙ্গে কার সরকার চলছে? বিজেপির সরকার চলছে না তৃণমূলের সরকার চলছে? আর মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি বিজেপি ওভারলোডের থেকে গরু, কয়লা, মোষের থেকে টাকা তুলতে পারে তাহলে তো মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকার কোনো নৈতিক দায়িত্ব অধিকারই নেই। তিনি তাহলে তো মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়ে গেছেন যে বিজেপি তার আমলে এত শক্তিশালী হয়ে গেল, একটা সমান্তরাল প্রশাসন চালাতে পারছে বিজেপি। তাহলে মুখ্যমন্ত্রী থেকে উনি কি করছেন? হাওড়া পুরসভা নিয়ে যেটা বললেন 10 বছর ধরে ভোট হয় না, উনি বলেছেন যে সেখানে প্রশাসক বসে আছে, যে প্রশাসকই পুরসভার কারোর সঙ্গে আলোচনা করেন না, গায়ের জোরে কাজ করে চলেছেন। রতিন চক্রবর্তী পুরসভাটার পুরো 12টা বাজিয়ে গেছে। গ্রুপ তৈরি হয়েছে, খালি জায়গা দেখলে লোক বসাচ্ছে। আর বালি পুরসভার এসডিও অমৃত রায় বর্মন কি করছেন? ইচ্ছে মতো টেন্ডার করছেন, কতটা তিনি খাচ্ছেন। ওখানে প্রশাসক কে বসিয়েছিল? ওখানে প্রশাসক কে নির্বাচিত করেছিল? প্রশাসক হিসেবে যাকে বসানো হয়েছিল সে কি ওনার প্রাক্তন মেয়র যিনি এখন আমাদের বিজেপিতে আছেন তিনি বসিয়েছিলেন, না মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীর পছন্দের কোন সোনার টুকরোকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছিল? তৃণমূল কংগ্রেস এক সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে, মানুষের নাগরিক অধিকারকে বাজেয়াপ্ত করে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে প্রশাসকের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে একটা সমান্তরাল দলীয় লুট এস্টাবলিশ করেছে সব জায়গায়। আজকে তিনি তার বিরুদ্ধে বক্তৃতা করছেন। বলছেন একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে হাওড়ায় যে কাউন্সিলর নেই, মুখ্যমন্ত্রী যা বলেন সব ইন্টারেস্টিং, এটা বলবেন। বিধায়করা সুযোগ নিচ্ছে। হ্যাঁ? বিধায়করা কারা? বিধায়করা হচ্ছে অরূপ রায়, রানা চ্যাটার্জি, নন্দিতা চৌধুরী, গৌতম চৌধুরী। এরা উন্নয়নের কাজে বাধা দিচ্ছে, বিজেপিকে সাহায্য করছে। এটাও যাদের নাম দীপকদা বলেন বিজেপিকে সাহায্য করছে তারা মুখ্যমন্ত্রীর পক্ষে। তাহলে মুখ্যমন্ত্রী যা আজকে যা বলেছেন এবং যত লোকের নাম করেছেন এতে তো একটাই সলিউশন আছে যে এই মুহূর্তে উনি সরকারটা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনে যান। আর যে আবর্জনাদের কথা বলছেন, যাদের ওরা চিনতে ভুল হয়ে গেছিল, মানে সোনার টুকরোরা, যাদের দেখা যাচ্ছে ওপরে ওটা সোনার জল ছিল, ভিতরে আসলে পেতল, এইটা বোঝবার জন্য যদি মুখ্যমন্ত্রীর 10 বছর সময় লেগে থাকে তাহলে আমার মনে হয় কিছুদিনের ওনার বিশ্রাম নেওয়া আর ঘুরে এসেই এই সরকারটাকে ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনে যাওয়া। পার্কিং এর নামে ইন্ডিভিজুয়ালদের পকেট ভরছে সরকার, চিরকালই ছিল।